আমরা ফিরে এসেছি হ্যালো স্টুডেন্টস, আবার একটা নতুন সেশনে কোয়েশ্চেন অ্যান্সারের। আজকে আমরা ন্যাশনাল মুভমেন্টের ওপর কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। রোজ যেরকম করি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তার সঙ্গে তার রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমরা ফার্স্ট কোয়েশ্চেনে আসবো। যে প্রশ্নটা সেটা হলো দ্য হোম রুল লিগ অফ তিলক এইমড অ্যাট। তোমরা জানো যে হোম রুল মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। হোম রুল মুভমেন্ট, হোম রুল এই কথাটা তোমরা জানো, এটা আয়ারল্যান্ডের একটা কনসেপ্ট, আইরিশ একটা কনসেপ্ট। অ্যানি বেসান্ত এই কনসেপ্টটা ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন আয়ারল্যান্ড থেকে। হোম রুলের যে কনসেপ্টটা, অ্যানি বেসান্ত এবং তিলক দুজনে মিলে এই মুভমেন্টটাকে অর্গানাইজ করেছিলেন। একজন করেছিলেন সাদার্ন পার্ট অফ ইন্ডিয়ায়, আর একজন করেছিলেন ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায়। একজন করেছিলেন ম্যাড্রাস এই অঞ্চলটায়, আর একজন করেছিলেন, তিলক করেছিলেন এটাকে মহারাষ্ট্রে। এই যে হোম রুল মুভমেন্ট, হোম রুল কনসেপ্টটা এসছে তাহলে কোথা থেকে? না, হোম রুল কনসেপ্টটা এসছে ফ্রম আয়ারল্যান্ড বা আইরিশ কনসেপ্ট। এটা হোম রুল শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে এটাকে বলা যেতে পারে একটা স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট। মানে ব্রিটিশদের আন্ডারে থেকে ভারতবাসীরা ভারতবর্ষকে শাসন করবে, কিন্তু মাথার উপর থাকবে ব্রিটিশ সরকার। এই যে লোকাল সেলফ গভর্নমেন্টের যে কনসেপ্ট বা স্বায়ত্ত শাসনের যে কনসেপ্ট, স্বরাজের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকেই বলছে হোম রুল। এবং এই হোম রুল নিয়ে ভারতবর্ষের জাতীয় আন্দোলনে সাংঘাতিক আলোড়ন উঠেছে। আমরা দেখেছি মহাত্মা গান্ধী বই লিখেছেন হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুল। ওকে, তো এখানে বলছে যে দ্য হোম রুল লিগ অফ তিলক এইমড অ্যাট। তিলক যে হোম রুল লিগ তৈরি করেছিলেন, হোম রুল লিগ যে সংগঠন, এই সংগঠনটার লক্ষ্য কী ছিল? তোমরা জানো এই যে হোম রুল লিগ তিলক তৈরি করেছিলেন, একবার বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল এই হোম রুল লিগটা ভারতের কোথায়, কোন শহরে তৈরি হয়েছিল হোম রুল লিগটা? হোম রুল লিগ তৈরি হয়েছিল মহারাষ্ট্রের একটা বিখ্যাত জায়গা বেলগাঁও। সেই বেলগাঁও, যে বেলগাঁওতে 1924-এ আমরা দেখেছিলাম মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন বেলগাঁও সেশনে। সেই বেলগাঁওতেই তিলকের হোম রুল লিগ তৈরি হয়েছিল। সেই হোম রুল লিগের লক্ষ্য কী ছিল? এখানে চারটে অপশান দিচ্ছে: এ রিফর্ম অফ দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, ওভারথ্রোয়িং দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্গানাইজিং ফ্রিডম স্ট্রাগল ইন দ্য অনলি ওয়েস্টার্ন রিজিয়ন অফ দ্য কান্ট্রি, আর একটা বলছে গেটিং পলিটিক্যাল পাওয়ার and entering the councils to break the British political structure from within। চারটে অপশান দিচ্ছে। বলছে এর প্রথম যে অপশানটা বলছে যে এদের লক্ষ্য ছিল কি না, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সংস্কার করা, পরিবর্তন করা, সংস্কার করা, রিফর্ম করা। দ্বিতীয়টা বলছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওভারথ্রো করা, ফেলে দেওয়া, একদম ব্রিটিশ শাসনকে একদম শেষ করে দেওয়া। আর বলছে না শুধুমাত্র 3 নম্বরে বলছে ফ্রিডম স্ট্রাগলটাকে অর্গানাইজ করা শুধুমাত্র ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে। আর লাস্টে বলছে যে ব্রিটিশ কাউন্সিলগুলোতে বা আইনসভায় ঢুকে আইনসভার ভেতর যে ভারত বিরোধী আইনগুলো হচ্ছে সে আইনগুলোকে বিরোধিতা করা। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার আমরা বলতে পারি হোম রুল লিগের উদ্দেশ্য ছিল? আমরা এখানে উত্তর করব অপশান এ। হোম রুল লিগের লক্ষ্য ছিল ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, ব্রিটিশকে তাড়ানো নয়, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই আর একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, একটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকেই নতুন করে সাজানো, নতুন করে রিফর্ম করা, যাতে করে সেখানে ভারতীয়রা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। মানে ইন্ডিয়ানাইজেশন অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, এটাই ছিল হোম রুল লিগের উদ্দেশ্য। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে রিফর্ম করা বা সংস্কার করা, যেটাকে আমরা এক্ষুনি বলছিলাম স্বায়ত্তশাসনের যে ধারণা, সেই স্বায়ত্তশাসনের ধারণাকে জোরদার করার জন্যই তিলক হোম রুল লিগ তৈরি করেছিলেন মহারাষ্ট্রের বেলগাঁও শহরে। তাহলে আমরা ফার্স্ট অপশানটা উত্তর করব। আর ডি অপশানটাও আমরা একটু দেখে নেব একই সঙ্গে, যে ডি অপশানে যেটা বলছে যে পলিটিক্যাল পাওয়ারটাকে ক্যাপচার করা, আইনসভায় ঢুকে পলিটিক্যাল পাওয়ারটাকে ক্যাপচার করে ভারত বিরোধী আইন যেগুলো পাস হচ্ছে সেখানে সেই আইনসভায় সেগুলোকে বিরোধিতা করা, সেগুলোকে আটকে দেওয়া। মানে সরকারের মধ্যে ঢুকে সরকারকে অচল করে দেওয়া। এটাও একটা খুব বিখ্যাত উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটা ছিল একটা
বিখ্যাত দলের। সেটা কোন দল হবে? সেটা হোম রুল লীগ নয়, যেটা তৈরি হয়েছিল 1923-এর 1 জানুয়ারি, তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে স্বরাজ পার্টি। লাস্ট যে কথাটা বলেছে, গেটিং পলিটিক্যাল পাওয়ার এন্টারিং দ্য কাউন্সিল, কাউন্সিলে ঢুকে সরকারের কাজগুলোকে অচল করে দেওয়া, এইটা লক্ষ্য ছিল মেনলি কাদের না? এইটা লক্ষ্য ছিল মেনলি আমরা দেখতে পাচ্ছি যাদের, সেটা হচ্ছে স্বরাজ পার্টি, যেটা মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস করেছিলেন 1923 1 জানুয়ারি। ওকে, তাহলে আমরা লাস্ট যেটা অপশান রয়েছে, এই অপশানটা উত্তর হবে যদি দিত দ্য স্বরাজ পার্টি, দ্য স্বরাজ, হোয়াট ওয়াজ দ্য মেন এম অফ স্বরাজ পার্টি যদি প্রশ্ন দিত, তাহলে লাস্ট অপশানটাকে আমরা উত্তর করতে পারতাম। এটাও আমাদের দেখে রাখতে হবে ভালো করে, এটাও পরীক্ষায় দেয় স্বরাজ পার্টির উদ্দেশ্য কী ছিল। আমরা নেক্সট প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি ভীষণ ইম্পর্টেন্ট একটা রেভলিউশনারি অর্গানাইজেশন। অনুশীলন সমিতি বহুবার পরীক্ষা এসছে। অনুশীলন সমিতি কে তৈরি করেছে, কবে তৈরি করেছে, এগুলো তোমরা সব জানো। আরেকবার প্রশ্ন দিয়েছিল যে হোয়াট টাইপ অফ অর্গানাইজেশন অনুশীলন সমিতি ওয়াজ। বিশেষ প্রিলিমসে দিয়েছিল যে অনুশীলন সমিতি কী ধরনের সংগঠন, এই প্রশ্নটা এসেছিল একবার। তো আমরা কি বলবো, অনুশীলন সমিতি কী ধরনের সংগঠন ছিল? অনুশীলন সমিতি ছিল মেনলি একটা বাংলার প্রথম সিক্রেট রেভলিউশনারি অর্গানাইজেশন, বাংলার প্রথম গোপন বিপ্লবী সমিতি। প্রমথনাথ মিত্র তৈরি করেছিলেন 1902 সালে অনুশীলন সমিতি। এখানে অবশ্য যে অনুশীলন সমিতির কথা বলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই অনুশীলন সমিতি কিন্তু কলকাতার অনুশীলন সমিতি নয়, এটা কলকাতার অনুশীলন সমিতিরই একটা ব্রাঞ্চ। ঢাকায় তৈরি করেছিলেন পুলিন বিহারী দাস 1906। আর যেটা মেন অনুশীলন সমিতি, যেটা উত্তর কলকাতায় তৈরি হয়েছিল, নর্থ ক্যালকাটায় তৈরি হয়েছিল এই অনুশীলন সমিতি কলকাতায় 1902-এ। প্রমথনাথ মিত্র যেটা তৈরি করেছিলেন তারই একটা ব্রাঞ্চ হচ্ছে অনুশীলন সমিতি 1906 তৈরি হয়েছিল ঢাকাতে। এই অনুশীলন সমিতি ছিল অ্যাকচুয়ালি প্রথম বাংলার প্রথম গোপন বিপ্লবী সমিতি, বিপ্লবী দল অনুশীলন সমিতি। বলছে 1906-এর যে অনুশীলন সমিতি, এরা কি প্রপাউন্ড করেছিল, এরা কি প্রিচ করেছিল, এদের উদ্দেশ্য কি ছিল, অনুশীলন সমিতি কি করতে চেয়েছিল? কনস্টিটিউশনাল মেথডস টু অ্যাচিভ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, অর্থাৎ সাংবিধানিক পথে ব্রিটিশদের বিরোধিতা করা, এটা কখনোই উত্তর হতে পারে না। তোমরা জানো যে রেভলিউশনারিজ যারা ছিল তাদের উদ্দেশ্য মোটেই ছিল না এটা যে সংবিধানকে অনুসরণ করে তারা ব্রিটিশদের বিরোধিতা করবে। সেটা উদ্দেশ্য ছিল কাদের? যারা নরমপন্থী ছিল তাদের উদ্দেশ্য ছিল সাংবিধানিক বিক্ষোভ, যেটাকে বলে কনস্টিটিউশনাল অ্যাজিটেশন। এটা ছিল মডারেটদের উদ্দেশ্য। প্রথম যে অপশানটা দিচ্ছে যে একেবারে নিয়ম মেনে সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে ব্রিটিশদের বিরোধিতা করা, এটা মোটেই অনুশীলন সমিতির মেথড ছিল না। এটা মেথড ছিল কাদের? নরমপন্থীদের। সেকেন্ড অপশানটা দেখি, বলছে ব্রিটিশ সাপোর্ট ফর ব্রিঙ্গিং সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া, ব্রিটিশদের সাপোর্ট নিয়ে ভারতবর্ষের সংস্কার সাধন করা। এটা তো হতেই পারে না, এটা তো একদম আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে দাও দ্বিতীয় অপশানটা। তৃতীয় অপশানটা হচ্ছে রেভলিউশনারি ভায়োলেন্স অ্যাজ মিনস ফর এন্ডিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ শাসনকে শেষ করার জন্য একেবারে বিপ্লবী পন্থা গ্রহণ করা, একেবারে ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নেওয়া, এইটা তাদের মেথড ছিল। আর একদম ভায়োলেন্স যেটাকে বলা হয়, একদম হিংসার মাধ্যমে, রক্তের রাজনীতির মাধ্যমে ব্রিটিশ শাসনকে শেষ করে দেওয়া এদের উদ্দেশ্য ছিল। আর একটা বলছে দ্য ডক্ট্রিন অফ কাউন্সিল এন্ট্রি টু উইকেন দ্য ব্রিটিশ রাজ ফ্রম উইদিন। আমরা যেটা এক্ষুনি বলছিলাম সেটা আমরা আবার এই অপশানটা দেখছি যে ব্রিটিশ সরকারের মধ্যে ঢুকে ব্রিটিশ সরকারের কাজগুলোকে অচল করে দেওয়া। কোনটা উত্তর করব আমরা এই চারটের মধ্যে? তোমরা দেখেই বুঝতে পারছো যে অনুশীলন সমিতি যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল, যে উদ্দেশ্যের কথা বলেছি আমি, সেই উদ্দেশ্যের সঙ্গে মোটামুটি আমরা সিমিলারিটি পাচ্ছি চারটে অপশানের মধ্যে। তৃতীয় অপশানটায় রেভলিউশনারি ভায়োলেন্স, অর্থাৎ বিপ্লবী হিংসাত্মক ঘটনার মাধ্যমে, বিপ্লবাত্মক ঘটনার মাধ্যমে, রক্তের রাজনীতির মাধ্যমে ব্রিটিশ শাসনকে শেষ করে দেওয়া ভারতবর্ষে। তাহলে আমরা অবভিয়াসলি সি অপশানটাকে উত্তর করব। তৃতীয় অপশানটা উত্তর হবে। অনুশীলন সমিতির
লক্ষ্য ছিল এটা। এটা যদি তোমাকে অনুশীলন সমিতি কোনো 1906 1902 না বলে শুধু বলে অনুশীলন সমিতির উদ্দেশ্য কী ছিল, তাহলেও আমরা এই উত্তরটাই করব, রেভলিউশনারি ভায়োলেন্স অ্যাজ মিনস ফর এন্ডিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটাই ছিল ভারতবর্ষে অনুশীলন সমিতির একমাত্র লক্ষ্য। বাংলায় প্রথম এটাই বিপ্লবী দল, গোপন বিপ্লবী সমিতি অনুশীলন সমিতি, এবং এই অনুশীলন সমিতির হ্যান্ডবুক হয়ে উঠেছিল যে বইটা, সেটা হলো আনন্দমঠ। অর্থাৎ অনুশীলন সমিতির বাইবেল বলা হতো কোন বইকে, এই কোয়েশ্চেনটা অনেক পরীক্ষায় দেয়, সেটা হলো আনন্দমঠ। মানে প্রত্যেক বিপ্লবীর হাতে হাতে ছিল এই আনন্দমঠ। আনন্দমঠের মন্ত্র তাদেরকে উদ্বুদ্ধ করেছিল আন্দোলনে, অনুশীলন সমিতি। ঠিক আছে, তাহলে উত্তর করব আমরা 2C। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেখি কি আছে। The extremist method of passive resistance did not include extremist method of passive resistance। আমরা জানি কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়েছিল, মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট, নরমপন্থী এবং চরমপন্থী। তোমরা পড়েছো যে চরমপন্থীদের আদর্শ কি ছিল, চরমপন্থীরা কোন পথে এগিয়েছিল। 3টে নীতিকে সামনে রেখে তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, একটা বয়কট, একটা স্বদেশী আর একটা স্বরাজ। বয়কট, স্বদেশী, স্বরাজ, এই 3টে আদর্শকে সামনে রেখে তারা আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। চরমপন্থীরা আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো এই যে 3টে নীতি, বয়কট, স্বদেশী এবং স্বরাজ, এই 3টে নীতিকেই এক কথায় বলা হয়েছিল প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ। বয়কট, স্বদেশী এবং স্বরাজ, এই 3টে আদর্শকে একসঙ্গে বলা হতো, এক কথায় বলা হতো প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ। এটা ছিল চরমপন্থীদের মতাদর্শ। চরমপন্থীরা এই আদর্শকে সামনে রেখে আন্দোলন পরিচালনা করেছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো এই যে আন্দোলনটা, এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ রেজিস্ট্যান্স কথাটা, দুটো প্রশ্ন এখান থেকে দেয়। প্যাসিভ রেজিস্ট্যান্স কথাটা প্রথম কে কয়েন করলেন? বিপিন চন্দ্র পাল এটা প্রথম উত্থাপন করেছিলেন, এই টার্মটা প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ। আর এটাকে জনপ্রিয় করলেন বা পপুলারাইজ করলেন কে না, বিজি তিলক, অরবিন্দ ঘোষ এটাকে পপুলারাইজ করলেন তার বিখ্যাত বই ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সের মাধ্যমে। ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সের মাধ্যমে তিনি এই প্যাসিভ রেজিস্ট্যান্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে পপুলারাইজ করলেন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে। তাহলে কথাটা প্রথম নিয়ে এলেন বিপিন চন্দ্র পাল, আর এটাকে জনপ্রিয় করলেন অরবিন্দ ঘোষ তার বিখ্যাত বই ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। এইবার প্রশ্নটা বলছে যে এই প্যাসিভ রেজিস্ট্যান্সের মধ্যে এই 4টে অপশানের কোনটা ছিল না, ডিড নট ইনক্লুড বলছে। আমরা একটু দেখিনি। ফার্স্ট পয়েন্টে বলছে রিফিউজাল টু কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের সঙ্গে কোনো রকম আপোষ নয়, কোনো সহযোগিতা নয়, একেবারে কমপ্লিট নন কোঅপারেশন, অসহযোগিতা সরকারের সঙ্গে। সেকেন্ড বলছে সেন্ডিং পিটিশন টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে কোনো কিছু বিষয় আবেদন করা, নিবেদন করা, পিটিশন করা, প্রেয়ার করা, এইটা বলছে পিটিশন, আবেদন করা গভর্নমেন্টের কাছে কোনো ইস্যুতে। বয়কট অফ গভর্নমেন্টাল সার্ভিস, কোর্ট, স্কুলস অ্যান্ড কলেজেস, গভর্নমেন্টের আন্ডারে যে বিভিন্ন সার্ভিসগুলো, বিভিন্ন কোর্ট, স্কুল, কলেজ, সমস্ত কিছু বয়কট করা। আর নাম্বার 4-এ বলছে রিফিউজাল টু পে রেন্ট টু দ্য জমিনদার্স, জমিনদারদের কি করা না, রেন্ট বা জমিনদারদের যে কর বা রাজস্ব, সেইটাকে কি করা না, সেটাকে না দেওয়া। বলছে এর মধ্যে কোনটাকে আমরা ইনক্লুড করতে পারি না, কোনটাকে আমরা ইনক্লুড করতে পারবো না। 3-4টে পয়েন্ট এখানে দিয়েছে, এর মধ্যে কোনটা আমরা বলতে পারি যে উত্তর হতে পারে। আমি তোমাদের এক্সট্রিমিস্টদের ফিলোসফিটা আলোচনা করেছি, কোনটা ইনক্লুড ছিল না বলেছে, ডিড নট ইনক্লুড। তার মানে আমরা বলতে পারি রিফিউজাল টু পে রেন্ট টু দ্য জমিনদার্স। আমরা যদি তলা থেকে উঠি তাহলে আমরা দেখব ছিল না যেটা, রিফিউজাল টু পে রেন্ট টু দ্য জমিনদার্স, জমিনদারদের কর দেব না। নো ট্যাক্স ক্যাম্পেইন, এটা কিন্তু এদের একটা ইন্ট্রিগাল পার্ট ছিল, আমরা জানি। তিলক করেছেন নো ট্যাক্স ক্যাম্পেইন, বারবার করেছেন নো ট্যাক্স ক্যাম্পেইন, এটা এক্সট্রিমিস্টদের একটা অন্যতম ফিলোসফি ছিল, ডিড নট এটা ছিল ওখানে। বয়কট অফ দ্য গভর্নমেন্টাল সার্ভিস, বয়কটের
যে আদর্শ সেটা ছিল, ভীষণভাবে ছিল। কেন প্যাসিভ রেজিস্ট্যান্সের 3টে পিলারের মধ্যে একটা পিলারই হলো বয়কট, আমি একটু আগে বলেছি। সুতরাং এটাও ছিল আমাদের ওদের আদর্শের মধ্যে। আর সেন্ডিং পিটিশন টু দ্য গভর্নমেন্টকে আবেদন করা, নিবেদন করা, এইটা কিন্তু এক্সট্রিমিস্টদের আদর্শ ছিল না। পিটিশন অ্যান্ড প্রেয়ার কাদের আদর্শ ছিল? নরমপন্থীদের আদর্শ ছিল, অর্থাৎ মডারেটদের আদর্শ ছিল এটা। পিটিশন, প্রেয়ার অ্যান্ড পিস, 3 Ps তোমরা পড়েছ। সুতরাং 2 নম্বরে যেটা দিচ্ছে সেটা কিন্তু আমরা এটাকে ইনক্লুড করতে পারি না, এটা ছিল না তাদের মধ্যে। আর রিফিউজাল টু, এটা ছিল না রিফিউজাল টু কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্টকে সমস্তভাবে রিফিউজাল টু কোঅপারেট, তাদের সঙ্গে কোঅপারেট না করা, এটাও আমরা দেখতে পাচ্ছি তাদের একটা অন্যতম আদর্শ ছিল বা এটা ছিল তার মধ্যে। তাহলে আমরা অ্যান্সার করব কোনটা? অনলি 2, যেটা সেন্ডিং পিটিশন টু দ্য গভর্নমেন্ট, এটাকে আমরা ইনক্লুড করতে পারি না এক্সট্রিমিস্ট মেথডের মধ্যে। অনলি 2টা আমরা এখানে অ্যান্সার করব, শুধু 2 নম্বরটা। কেননা 2 নম্বরে যেটা আছে সেটা ছিল একেবারে টিপিক্যাল মডারেটদের আদর্শ, নরমপন্থীদের আদর্শ, পিটিশন, প্রেয়ার অ্যান্ড পিস। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার 2, মানে অপশন নাম্বার 2, দ্বিতীয়টায় যেটা রয়েছে সেইটা। নেক্সট আমরা দেখব যেটা পরের কোয়েশ্চেনে আসি। এই একটা কোয়েশ্চেন, এই একটা স্টেটমেন্ট, একটা বিখ্যাত স্টেটমেন্টটা দিচ্ছে, when the queen desires that none should die, when the governor declares that all should live, will you kill yourselves by timidity and starvation? বলছে যেখানে রানী বলছে that none should die, রানী মানে কি? ইংল্যান্ডের রানী বলছেন যে কোনো ভারতীয়ই মরবে না, মারা যাবে না, তাদের আমরা এমন কিছু করব না যে তাদের মৃত্যু হতে পারে। আবার গভর্নর জেনারেলরা বলছে কি যে সবাইরই বাঁচার অধিকার আছে, ঠিক আছে? তাহলে বলছে, তাহলে এরকমই যদি সবাই বলে থাকে, তাহলে উইল ইউ কিল ইয়োরসেলফ বাই টিমিডলি অ্যান্ড স্টারভেশন? যদি সবাই এরকম বাঁচার অঙ্গীকার করে, ভারতবাসীকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করে, তাহলে সেই অঙ্গীকারের মাঝখানে এটা কি উচিত নিজেকে একটা ভয় মধ্যে দিয়ে না খেয়ে না দিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া? মানে যেখানে ব্রিটিশরা ভারতীয়দের বাঁচিয়ে রাখার অঙ্গীকার করছে, সেই অঙ্গীকারের মধ্যে এটা কি ভারতীয়দের উচিত হচ্ছে যে তারা একটা ভয়, একটা না খাওয়া, একটা বিনিদ্র রাতের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে? এই কথাটা অ্যাকচুয়ালি একটা, যাকে বলা হয় একটা বিদ্রূপাত্মক কথা। রানীও কখনোই কথা বলেননি যে কোনো ভারতীয়রই মারা যাবে না বা তাদের মৃত্যুর কোনো অধিকার নেই, বা কোনো গভর্নর জেনারেলই কিন্তু অ্যাকচুয়ালি বলেনি যে সব মানুষেরই বাঁচা উচিত। এই কথাটা বলেছিলেন বিজি তিলক, এবং এই কথাটা বলা হয়েছিল টোটালি একটা উপহাস করে বা ব্রিটিশ সরকারকে উপহাস করে বা আইরনিক্যালি কথাটা বলেছিলেন বিজি তিলক। তার একটা বিখ্যাত বক্তৃতায় এই কথাটা বলেছিলেন। তো এটা আমরা উত্তর করব বিজি তিলক এই কথাটা। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 5। Which of the following revolutionary organization manifesto was the revolutionary? আমরা জানি যে প্রত্যেক সংগঠনের কিছু না কিছু পত্রিকা ছিল, প্রত্যেক সংগঠনেরই একটা মুখপত্র থাকে, যে মুখপত্র বা ম্যানিফেস্টোর মাধ্যমে তারা তাদের দলের উদ্দেশ্য কাজকর্মকে তুলে ধরে সাধারণ মানুষের সামনে, যেটাকে আমরা ম্যানিফেস্টো বলি বা ইস্তেহার বাংলায় বলি। ম্যানিফেস্টোর বাংলাটা হলো ইস্তেহার। ইস্তেহারটা কি? যে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের উদ্দেশ্যটা যেখানে ব্যাখ্যা করে, কি করতে চাইছে, কি কি কাজ তারা করবে, সেটাকেই বলে ম্যানিফেস্টো। এটা প্রত্যেক দলেরই ছিল। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের যে বিখ্যাত অর্গানাইজেশনগুলোর কথা পাই, এখানে বলছে একটা ম্যানিফেস্টোর কথা যেটার নাম দ্য রেভলিউশনারি। এই রেভলিউশনারি পত্রিকাটা কারা প্রকাশ করেছিল, কোন দল প্রকাশ করেছিল? এখানে 4টে অপশান দিচ্ছে: গাদার পার্টি, বার্লিন কমিটি, ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। গাদার পার্টির পত্রিকাটার নাম ছিল
হিন্দুস্তানি গদর। ওকে, হিন্দুস্তানি গদর, লালা হরদয়াল, সোহন সিং ভাগনা এরা এটা পাবলিশ করেছিলেন সান ফ্রান্সিসকো থেকে। বার্লিন কমিটি, এটাও একটা খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, রেভলিউশনারি অর্গানাইজেশন। এদের একটা পত্রিকা ছিল, যে পত্রিকাটার নাম ছিল তলোয়ার। বার্লিন কমিটির ম্যানিফেস্টোর নাম ছিল তলোয়ার। বাকি রইল ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। ইন্ডিয়ান হোম রুল সোসাইটির যে ম্যানিফেস্টো বা জার্নাল বা বই যেটাকে আমরা বলতে পারি, সেটা হলো ইন্ডিয়ান সোশিওলজিস্ট বলে একটা বই, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। ইন্ডিয়ান সোশিওলজিস্ট এটা ছিল তাদের মুখপত্র। তোমরা জানো ইন্ডিয়ান সোশিওলজিস্ট একটা বিখ্যাত বই, শ্যামজি কৃষ্ণ বর্মা লিখেছিলেন, এবং এই ইন্ডিয়ান হোম রুল সোসাইটিটাও তৈরি করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা 1905-এ লন্ডনে। তাদেরই একটা মুখপত্র ছিল এই বইটা, ইন্ডিয়ান সোশিওলজিস্ট। আর একটা বাকি রইল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তাহলে আমরা অবভিয়াসলি উত্তর করব, এই রেভলিউশনারি পত্রিকাটা বা ম্যানিফেস্টোটা ছিল কাদের? না, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, কানপুরে তৈরি হয়েছিল, এই এলাহাবাদে তৈরি, মানে নর্থ ইন্ডিয়াতে এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই বিপ্লবী দল। 1924-এ তৈরি হয়েছিল, তোমরা জানো এই বিখ্যাত দলটা। এই দলটা পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়েছিল ভগৎ সিং যোগদান করার পর। এদেরই একটা কাগজ বা মুখপত্র বা ম্যানিফেস্টো ছিল দ্য রেভলিউশনারি, এই পত্রিকাটা। ওকে, এটা অ্যাকচুয়ালি অনেকে মিলে এটাকে পাবলিশ করেছিলেন। শচীন্দ্রনাথ সান্যাল ছিলেন, যোগেশচন্দ্র চ্যাটার্জি ছিলেন, চন্দ্রশেখর আজাদ ছিলেন, অনেকেই ছিলেন এই রেভলিউশনারি পত্রিকার প্রকাশনার সঙ্গে। যোগেশচন্দ্র চ্যাটার্জি, শচীন্দ্রনাথ সান্যাল, এবং তার সঙ্গে ছিলেন অবভিয়াসলি চন্দ্রশেখর আজাদ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অন্যতম লিডার। তাহলে আমরা উত্তর করব কোয়েশ্চেন নাম্বার 5-এর সি অপশনটা, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। গদর পার্টির পত্রিকার নাম ছিল তাহলে কি? না, হিন্দুস্তানি গদর। বার্লিন কমিটির পত্রিকাটার নাম ছিল তলোয়ার। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনেরটা যেটা আমরা প্রশ্নে পেলাম, আর ইন্ডিয়ান হোম রুল সোসাইটি যেটা ছিল পত্রিকাটা, যেটা ম্যানিফেস্টো যাই বলো, সেটা ছিল ইন্ডিয়ান সোশিওলজিস্ট। ওকে, তাহলে এখানে অ্যান্সার করবো আমরা সি অপশনটা, 5-এর সি অপশনটা। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসবো আমরা। ইন হুইচ ফলোইং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েলকাম দ্য ফরমেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? বলছে যে এই 4টে সেশনের মধ্যে কোন সেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে জাতীয় কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে প্রতিষ্ঠাটা হয়েছিল সেটাকে ওয়েলকাম করেছিল, সেটাকে স্বীকৃতি জানিয়েছিল? কোন সেশনে? আমরা সবাই জানি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল 1920-তে বম্বেতে। তৈরি করেছিলেন NM যোশী, প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন লালা লাজপত রায়, আমরা সবাই জানি। কিন্তু এটা কংগ্রেসের কোন অধিবেশনে এটাকে ওয়েলকাম করা হয়েছিল, এটাকে স্বীকৃতি জানানো হয়েছিল? সেটা হচ্ছে তোমার এই গয়া সেশন অফ 1922। 1922-এর গয়া সেশন একটা বিখ্যাত অধিবেশন, ভালো করে পড়তে হবে এটা। কংগ্রেস সেশনে তোমরা যে সেশনগুলো পড়ো তার মধ্যে এটা একটা। 1922-এ গয়া সেশন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং সেই গয়া সেশন যেখানে আমরা দেখতে পেলাম প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার, এই দুটো ভাগে কংগ্রেস ভাগ হয়ে গেল। এবং যারা প্রো চেঞ্জার তারা ঠিক করলো তারা তৈরি করবে স্বরাজ পার্টি, এবং সেই অনুযায়ী 1923-এর 1 জানুয়ারি স্বরাজ পার্টি তৈরি হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেই গয়া সেশনেই এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরির এই ঘটনাটাকে ওয়েলকাম করা হয়েছিল বা স্বাগত জানানো হয়েছিল বা স্বীকৃতি জানানো হয়েছিল এই ঘটনাটাকে। সুতরাং গয়া সেশন এখানে উত্তর হবে 1922। এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়, একটা করে ঘটনা দিয়ে দেবে, দিয়ে বলবে কংগ্রেস এই ঘটনাটাকে কোন সেশনে রেকগনাইজ করেছিল। যেমন একটা প্রশ্ন এসেছিল নেহেরু রিপোর্ট, তোমরা জানো 1928-এর নেহেরু রিপোর্ট। বলছে এই নেহেরু রিপোর্ট কংগ্রেস তার কোন অধিবেশনে নেহেরু রিপোর্টকে রেকগনাইজ করেছিল বা স্বীকৃতি জানিয়েছিল? ঠিক সেম টাইপের একটা প্রশ্ন। নেহেরু রিপোর্ট, মতিলাল নেহেরু রিপোর্ট তোমরা জানো,
যে প্রথম ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অ্যাডপ্টেড বাই দ্য ইন্ডিয়ান্স, ভারতীয়দের দ্বারা গৃহীত প্রথম লিখিত সংবিধান বলে আমরা যেটাকে জানি, সেই নেহেরু রিপোর্টকে স্বীকৃতি জানিয়েছিল জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে না 28-এরই কলকাতা অধিবেশন, 1928-এর ক্যালকাটা সেশন কংগ্রেসের, যেখানে মতিলাল নেহেরু প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই 98-এর অধিবেশনেই এটাকে স্বীকৃতি জানানো হয়েছিল, এটাকে রেকগনাইজ করা হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6-এর উত্তর হবে সি অপশন, গয়া সেশন 1920-তে এটাকে ওয়েলকাম করা হয়েছিল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাটাকে। আমরা নেক্সট প্রশ্নে আসবো, হু অ্যামং দ্য ফলোয়িং propounded the theory of trusteeship, অর্থাৎ থিওরি অফ ট্রাস্টিশিপ। এই থিওরিটা কার? ট্রাস্টিশিপ কথাটার অর্থ হলো অছি, অছয় হস্যই, এটার একদম ট্রান্সলেশন যদি আমরা বলি বাংলায় ট্রাস্টিশিপের, তাহলে হবে অছি, অছয় হস্যই। তো ট্রাস্টিশিপ মানে কি? ট্রাস্টিশিপ মানে আমরা পরিষ্কার বাংলায় যদি বলি অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ, মানে কারোর দায়িত্ব যখন কেউ নেয়, দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব, এটাকে বলে ট্রাস্টিশিপ। তো গান্ধীজি এই ট্রাস্টিশিপ নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন, তার থিওরি আছে ট্রাস্টিশিপের ওপর। এই থিওরি অফ ট্রাস্টিশিপটা মেনলি কার তালে? মহাত্মা গান্ধী এই থিওরিটার জনক, দ্য ফাদার অফ থিওরি অফ ট্রাস্টিশিপ। এটা মহাত্মা গান্ধীর থিওরি। এই থিওরিতে মহাত্মা গান্ধী বলছেন, তোমরা জানো মহাত্মা গান্ধী বিভিন্ন রকমের থিওরি তিনি করেছিলেন, বিভিন্ন রকমের কনসেপ্ট তিনি এনেছিলেন, সত্যাগ্রহের কনসেপ্ট, আইন অমান্যের কনসেপ্ট, তারপরে তোমার অহিংসার কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্ট তিনি এনেছিলেন। তার সঙ্গে তিনি এনেছিলেন রামরাজ্যের কনসেপ্ট, গান্ধীজির আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মধ্যে তিনি শিক্ষা সম্পর্কে এনেছিলেন বেসিক এডুকেশনের কনসেপ্ট। বিভিন্ন কনসেপ্ট তিনি বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধী ইন্ট্রোডিউস করেছিলেন। তো পলিটিক্যাল ক্ষেত্রে তিনি করেছিলেন থিওরি অফ ট্রাস্টিশিপ। এই থিওরি অফ ট্রাস্টিশিপে বলা হচ্ছে, মহাত্মা গান্ধী বলছেন পরিষ্কার, খুব সরল সাদাসিধেভাবে যদি বলা যায়, খুব সিম্পলিফাই করে যদি বলা যায়, তাহলে বলতে হয়, তিনি বলছেন যে আমাদের দেশে যারা কম্পারেটিভলি দরিদ্র বা পুওর, তাদের দায়িত্ব নেবে কারা? যারা কম্পারেটিভলি রিচ, তারাই দায়িত্ব নেবে তাদেরকে বাঁচিয়ে রাখার, এই যারা গরিব বা যারা পুওর। অর্থাৎ রিচ পিপল যারা, তারাই দায়িত্বভার নেবে কাদের? না যারা অপেক্ষাকৃত গরিব, যারা কম্পারেটিভলি পুওর, তাদের দায়িত্বভার। এই যে দায়িত্বভার নেবা বা অভিভাবকত্ব নেবার যে থিওরি, যে কনসেপ্ট, সেটাকেই বলছে থিওরি অফ ট্রাস্টিশিপ। এটা গান্ধীজির একটা বিখ্যাত থিওরি। বাকি যারা রয়েছে তাদের তোমরা সবাইকে চেনো। C.F. অ্যান্ড্রুজ এ কিন্তু গান্ধীজির একটা ক্লোজ ফ্রেন্ড ছিলেন এক সময়। গান্ধীজির ক্লোজ ফ্রেন্ড ছিলেন C.F. অ্যান্ড্রুজ, একজন বিখ্যাত শ্রমিক নেতা। এবং 1925 এবং 1927-এ যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে দুটো সম্মেলন হয়েছিল, সেই দুটো সম্মেলনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন C.F. অ্যান্ড্রুজ। 1925 অ্যান্ড 1927-এর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে সভা হয়েছিল, তার সভাপতি ছিলেন তিনি। আর বাকিগুলোর কথা তো তোমাদের বলার দরকার নেই। C.F. অ্যান্ড্রুজ দীনবন্ধু নামে, যিনি পপুলারলি নোন অ্যাজ দীনবন্ধু, মহাত্মা গান্ধীর এক সময়কার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু পরবর্তী সময়ে তারা কি হয়েছিল না, সেপারেটেড হয়ে গেছিল অ্যাকর্ডিং টু দ্য ক্ল্যাশ অফ আইডিওলজি। আদর্শের দ্বন্দ্বের ফলে, আদর্শের সংঘাতের ফলে দুজন আলাদা হয়ে গেছিলেন। তাহলে থিওরি অফ ট্রাস্টিশিপ মহাত্মা গান্ধীর থিওরি, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ আসবো। In which of the following year Indian Trade Union Act was passed by the British government? ব্রিটিশ গভর্নমেন্ট যে অ্যাক্টগুলো পাস করেছিল, বিভিন্ন ধরনের অ্যাক্ট পাস করেছিল তোমরা জানো। তার মধ্যে কিছু ছিল সোশ্যাল অ্যাক্ট, কিছু ছিল কনস্টিটিউশনাল অ্যাক্ট, আবার কিছু ছিল ইকোনমিক অ্যাক্ট বা ইকোনমির ক্ষেত্রে জড়িত, ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জড়িত, এগ্রিকালচারের সঙ্গে জড়িত, এরকম বিভিন্ন ক্যাটাগরাইজেশন ছিল বা বিভিন্ন ধরনের আইন তারা প্রবর্তন করেছিল বিভিন্ন ক্ষেত্রে। তো সেরকমই একটা আইন যেটা ইকোনমিক্যাল ফিল্ডে যেটা তারা ইন্ট্রোডিউস করেছিল, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে। সেই ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট
ইন্ট্রোডিউস করেছিল 1926-এ, 1926-এ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল। যখন একটা ইন্ট্রোডিউস হচ্ছে 1926-এ, তখন আমাদের ভারতের ভাইসরয় কে ছিলেন নামটা জেনে রাখতে হবে, লর্ড আরউইন। লর্ড আরউইনের সময় এটা ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926-এ। এবং এই ট্রেড ইউনিয়ন অ্যাক্টে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছিল যে ওয়ার্কার্সদের একটা পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স যখন কোনো ইস্যুর ওপর কোনো মিটিং হবে, সেই মিটিংয়ে ম্যানেজমেন্ট শুধু থাকবে না, ওয়ার্কার্সদের একটা সার্টেন পার্সেন্টেজও ম্যানেজমেন্টের সঙ্গে সেই বৈঠকে বসবে, দুজনের মধ্যে একটা নেগোসিয়েশন হবে, হয়ে ফাইনাল সিদ্ধান্তে আসা হবে। তাহলে একটা কোঅপারেশন একটা তৈরি করা হবে কাদের মধ্যে, বিটুইন দ্য ওয়ার্কার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। এই ব্যাপারটা যেটা আমরা এখন বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে, সব ইন্ডাস্ট্রিতেই আমরা দেখি, যেটা সার্টেন পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স তারা ম্যানেজমেন্টে পার্টিসিপেট করে বিভিন্ন ইস্যুর পার্সপেক্টিভে। তো এই যে ব্যাপারটা, এটা প্রথম এই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্টের মধ্য দিয়ে, যে পার্টিসিপেশন অফ দ্য ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট। তো এই যে ব্যাপারটা, এইটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 ডিউরিং দ্য রুল অফ লর্ড আরউইন, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। এবং তোমরা জানো যে এরকম বেশ কিছু অ্যাক্ট, তার মধ্যে একটা অ্যাক্টের কথা পড়েছ যে একটা ছিল একেবারেই ব্রিটিশ বিরোধী, কিন্তু সেটা ট্রেড সংক্রান্ত অ্যাক্ট, সেটা হলো ইন্ডিয়ান ট্রেড ডিসপিউট অ্যাক্ট বা ট্রেড ডিসপিউট বিল। তোমরা জানো এই বিলটাকে নিয়ে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছিল, এই ট্রেড ডিসপিউট বিল নিয়ে, যে বিলটাকে স্টপ করার জন্য ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির পার্লামেন্টে বা লেজিসলেটিভ কাউন্সিলে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়েছিলেন। তোমরা জানো এই ঘটনাটা ঘটেছিল। তো সেটা হচ্ছে ট্রেড ডিসপিউট বিল বলে একটা বিল এসছিল। তো এই ধরনের অনেক অ্যাক্ট, সেটা আইনে পরিণত হয়নি লাস্ট অবধি। এই বিলটাকে আটকানোর জন্যই ভগৎ সিং বটুকেশ্বর দত্ত বোমা থ্রো করেছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। সুতরাং এই ধরনের অনেকগুলো অ্যাক্ট আছে যেগুলো এই ট্রেড অ্যান্ড কমার্সের চালু করেছিল ব্রিটিশ সরকার। এই ট্রেড ইউনিয়ন মুভমেন্টটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন দেয় এবং প্রশ্ন আসবে। ওকে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বা প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট, এই ব্যাপারগুলো, তারপরে যে কমিশনগুলো তৈরি করা হয়েছিল, এইগুলো কিন্তু একটু ভালো করে তৈরি করতে হবে আমাদের। কোয়েশ্চেন নাম্বার 9-এ আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ, এই আর একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্টের ওপর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট রিয়েল লেবার ইউনিয়ন? মানে সত্যিকারের ট্রেড ইউনিয়ন বলতে আমরা যেটা বুঝি, মানে একদম মানে প্রকৃত অর্থে ট্রেড ইউনিয়ন ইন মডার্ন সেন্স বলতে আমরা কোন ট্রেড ইউনিয়নটাকে বুঝবো? ইন্ডিয়ান মিল হ্যান্ড ইউনিয়ন একটা নাম দিয়েছে, প্রিন্টার্স ইউনিয়ন নাম দিয়েছে, বম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন, গিরনি কামগার, এই অর্গানাইজেশন, এগুলো সবই ট্রেড ইউনিয়ন এক একটা। কিন্তু বলছে এর মধ্যে কোনটাকে আমরা রিয়েল ট্রেড ইউনিয়নের তকমা দিতে পারি, বা সত্যিকারের ট্রেড ইউনিয়ন বা আধুনিক অর্থে ট্রেড ইউনিয়ন। এখান থেকে দুটো জিনিস আমাদের দেখতে হবে, বি আর সি অপশন, দুটোই খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই পার্সপেক্টিভে অ্যান্সার হবে প্রিন্টার্স ইউনিয়ন, প্রথম রিয়েল লেবার ইউনিয়ন যেটাকে আমরা বলতে পারি। এটার ফাউন্ডারের নাম ঠিক জানা যায় না। 1905-এ তৈরি হয়েছিল কলকাতায় প্রিন্টার্স অ্যাসোসিয়েশন বা প্রিন্টার্স ইউনিয়ন, তৈরি হয়েছিল 1905-এ কলকাতায়। আর যদি তোমাকে প্রশ্ন দিত যে প্রথম ট্রেড ইউনিয়ন কোনটা, রিয়েল ফিয়েল যদি কথাটা না থাকতো, যদি বলতো প্রথম লেবার ইউনিয়ন কোনটা, প্রথম ট্রেড ইউনিয়ন কোনটা, তাহলে আমরা উত্তর করতাম বম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন। তোমরা জানো লোখান্ডে তৈরি করেছিলেন, মেঘানজি লোখান্ডে বম্বেতে তৈরি করেছিলেন 1890 সালে। তাহলে দুটো প্রশ্ন, একটা রিয়েল আর একটা প্রথম ট্রেড ইউনিয়ন। প্রথম ট্রেড ইউনিয়ন যদি বলে তাহলে নিঃসন্দেহে বম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন। যদি রিয়েল ট্রেড ইউনিয়ন বলে তাহলে উত্তর করতে হবে তোমাকে কোনটা, না প্রিন্টার্স ইউনিয়ন, রিয়েল ট্রেড ইউনিয়ন। এটার ফাউন্ডারের নাম পাওয়া যায় না। 1905-এ কলকাতায় তৈরি হয়েছিল প্রিন্টার্স ইউনিয়ন। তাহলে এখানে আমরা অ্যান্সার করব কোয়েশ্চেন নাম্বার 9-এ বি অপশানটা, প্রিন্টার্স ইউনিয়ন। আমরা নেক্সট প্রশ্নে যাব, এটাই সম্ভবত লাস্ট প্রশ্ন আজকে।
when did the British pass a law making it an offense to preach nationalism? বলছে কোন ইয়ারে ব্রিটিশ সরকার একটা আইন করলো যে জাতীয়তাবাদ প্রচার করা যাবে না, জাতীয় এমন কিছু ঘটনা, এমন কিছু প্রচার করা যাবে না সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাটা ভারতের মধ্যে গড়ে ওঠে। বুঝতে পারছো? কারণ ব্রিটিশরা সবসময় চেষ্টা করেছে এই জাতীয়তাবাদী এই সেন্টিমেন্টটাকে আটকানো, স্পিরিটটাকে আটকানো, ন্যাশনালিজমের স্পিরিটটাকে আটকানো, যার জন্য বঙ্গভঙ্গ করেছে তারা 1905-এ। এই জাতীয়তাবাদের ওপর নির্ভর করেই তো এত বড় জাতীয় আন্দোলনটা সংগঠিত হলো, এই জাতীয়তাবাদী চেতনার ওপর। বিভিন্ন ফ্যাক্টর দায়ী ছিল এই জাতীয়তাবাদী চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে, বিভিন্ন রকমের ফ্যাক্টর। তার মধ্যে রিভোল্ট অফ 1857 অবভিয়াসলি একটা ছিল। বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের লেখা বইগুলো তার মধ্যে আর একটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। বিভিন্ন ট্রাইবাল মুভমেন্টগুলো যেমন সান্তাল রিবেলিয়ান, মুন্ডা রিবেলিয়ান, এগুলো ভারতীয়দের মধ্যে স্পিরিট অফ ন্যাশনালিজম তৈরি করে দিয়েছিল। বিভিন্ন সংবাদপত্রগুলো যেগুলো পাবলিশ হয়েছিল সেগুলো সাধারণ মানুষের মধ্যে স্পিরিট অফ ন্যাশনালিজমকে প্রচার করেছিল। ব্রিটিশদের লক্ষ্য হয়ে দাঁড়ালো এইটাকে বন্ধ করতে হবে, যাতে করে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটা ঢুকতে না পারে। সেই জন্য তারা কত সালে আইন করলো, আইন করে বন্ধ করে দিল যে জাতীয়তাবাদী চেতনার প্রচার চালানো যাবে না। 1895, 1898, 1904, 1890, এটা আমরা উত্তর করব। 1898-এ একটা আইন আনা হয়েছিল ন্যাশনালিজমের প্রচারকে আটকানোর জন্য। 1898 এখানে উত্তর করব আমরা। বি অপশন, সি, সরি এখানে অপশনের নাম্বারটা ভুল হয়েছে, এটা বি হবে। 1898 এটা বি হবে, সি হয়ে গেছে। তো এই 1898-এ আইন এলো যে ভারতীয়রা জাতীয়তাবাদ প্রচার করতে পারবে না, এবং এই নিয়ে বারবার আমরা দেখেছি আন্দোলন হয়েছে, এটাকে ভাঙার জন্য আইন হয়েছে, আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তোমরা জানো যে এখানে তোমাদের একটা আন্দোলনের কথা আমি বলতে পারি অনেকটা এই ধরনের একটা আন্দোলন, সেটা হলো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট যেটা হয়েছিল, বা যেটাকে আমরা বলতে পারি যে নাগপুর সত্যাগ্রহ যেটা হয়েছিল। নাগপুর সত্যাগ্রহ যেটাকে ঝান্ডা সত্যাগ্রহ বলা হয়। ঝান্ডা সত্যাগ্রহে কি হয়েছিল? নাগপুরে কি করা হয়েছিল না, এই জাতীয়তাবাদী চেতনা, এই ঝান্ডা, ভারতীয়দের যে পতাকা, এইগুলো উত্তোলন যাতে না করা হয়, এগুলোকে আটকানোর জন্য ব্রিটিশরা কি করেছিল না বিভিন্ন ধরনের আইন এনেছিল। তো এই যে নাগপুর সত্যাগ্রহ হয়েছিল এটাও কিন্তু তাই, এই টাইপ অফ ন্যাশনালিজমকে প্রচার বন্ধ করার জন্য, প্রচারের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন, নাগপুর সত্যাগ্রহ, এটা এই ধরনের আন্দোলন। আর 1940-তে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট যেটা হয়েছিল, বিনোবা ভাবে শুরু করেছিলেন প্রথম, তারপর জওহরলাল নেহেরু, তারপর ব্রহ্মদত্ত, যারা এই আন্দোলনগুলোকে এগিয়ে নিয়ে গেছিলেন সামনের দিকে। সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে আমরা কি দেখেছিলাম না, সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে আমরা দেখেছিলাম সেই একই ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ফুল ফ্লেজে শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশরা আইন করলো যে যুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অনেকটা এই টাইপেরই, যুদ্ধের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না, মানে ভারতীয়দের ব্যক্তি স্বাধীনতাকে আক্রমণ করলো ব্রিটিশ সরকার। এইটার বিরুদ্ধে যে আন্দোলন সেটাই হলো ব্যক্তিগত সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট। তো এই ধরনের মুভমেন্ট আমরা ব্রিটিশদের বিরুদ্ধে বারবার দেখেছি। তো এই আন্দোলনগুলো কেন হয়েছে? ব্রিটিশরা বিভিন্ন আইনগুলো নিয়েছে বলেই সেই জন্য হয়েছে। এরকমই একটা আইন 1898-তে পাশ হয়েছিল। 1898 মানে কার্জনের ভারতে আসার ঠিক আগে, লর্ড ল্যান্সডাউনের রাজত্বকালে, লর্ড এলগিনের রাজত্বকালে, এলগিন 2 তখন ভারতের ভাইসরয়। 1898 এলগিনের রাজত্বকালে, লর্ড এলগিন 2 এর রাজত্বকালে এই আইনটা পাশ হয়েছিল। তোমরা জানো এলগিন চলে যাওয়ার পরেই 1899-এ কার্জন এসেছিলেন অ্যাজ এ ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এই আইনটা পাশ হয়েছিল 1898-এ। অপশান হবে এখানে বি, কোয়েশ্চেন নাম্বার 10। সুতরাং আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করলাম। 10টা প্রশ্ন তোমাদের সামনে রাখলাম বিভিন্ন ন্যাশনাল মুভমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে। এইভাবেই তোমাদের
কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে হবে সামনের পরীক্ষাগুলোর জন্য, এবং এর সঙ্গে যে অন্যান্য ইনফরমেশানগুলো আমি বললাম সেগুলোকেও একটু ভালো করে দেখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। এইভাবেই প্রিপারেশন চালিয়ে যাও, আস্তে আস্তে দেখবে সাকসেস পাবি। আজকে এই পর্যন্তই, আবার অন্য ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।